ব্র্যাক ব্যাংক একলা 730 কোটি টাকা প্রফিট করেছিল। এটার পেছনে আসল কারণ আমাদের লোন আর ডিপোজিটের প্রবৃদ্ধি 30%-রও বেশি। আমাদের যে প্রাতিষ্ঠানিক সুশাসন ব্র্যাক ব্যাংকে, এটা মার্কেটে 1 নম্বর। 53% of our total customers are focused in SME. পাঁচ বছরের মধ্যে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর ব্যাংক হবে। Introducing the all-new Jamuna Bank. Welcome to a new era of banking. Jamuna Bank. Banking reimagined. দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিবিএস কর্পোরেট শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও সেলিম আরেফ হোসেন। আমরা সবাই জানি যে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম সেরা ব্যাংক এবং অনেক ক্ষেত্রেই আসলে ব্র্যাক ব্যাংকের নাম চলে আসে উদাহরণ হিসেবে বাংলাদেশের ভালো অর্গানাইজেশনগুলোর মধ্যে। সো সেরকম একজন গেস্টকে পেয়েছি আজকে আমরা স্টুডিওতে। দর্শক, আমরা আলোচনা করব ব্র্যাক ব্যাংকের পারফরমেন্স। জাস্ট 2023 সালের তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট তারা অ্যানাউন্স করেছে এবং আমরা জানি যে ব্র্যাক ব্যাংক রেকর্ড প্রফিট করেছে 825 কোটি টাকার মতো এবং ডিভিডেন্ডও দিয়েছে 6 বছরের মধ্যে হাইস্ট ডিভিডেন্ড। সো ব্র্যাক ব্যাংকের যে এক্সেপশনাল পারফরমেন্স এবং 2023 সাল আমরা জানি যে দর্শক 2022-23 বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জিং টাইম, স্পেশালি অর্থনীতির ক্ষেত্রে। তো তারপরে ব্র্যাক ব্যাংক এত ভালো পারফর্ম করার আসলে কারণ এবং ব্র্যাক ব্যাংক কিভাবে আসলে সেরা ব্যাংকগুলোর সাথে আসলে টপ লেভেলেই ব্র্যাক ব্যাংকের নাম চলে আসে। সো আমরা এই দর্শক এগুলো নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো সেলিম আরেফ হোসেন, আপনাকে স্বাগতম টিবিএস স্টুডিওতে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ স্যার। আমি জানি যে আসলে খুবই ব্যস্ত আপনি থাকেন সবসময়। সো এত বড় একটা অর্গানাইজেশন লিড দিচ্ছেন এবং তারপরে আমাদের সময় দেওয়ার জন্য আমরা রিয়েলি গ্রেটফুল। স্যার, যেটা বলছিলাম যে 2023 সালে যে ব্র্যাক ব্যাংকের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এটা আসলে আপনি যদি একটু শেয়ার করেন যে এটা কীরকম আপনারা পারফর্ম করলেন এবং সেটার আসলে কারণগুলো কি ছিল, কিভাবে এটা করতে পেরেছেন। প্রথমত এটা আইসোলেশন না, ইউ শুড নট সি দিস ইন আইসোলেশন। এটা কয়েক বছরের ধারাবাহিকতায় আমরা যদি আপনি দেখেন 21-22 থেকে আমরা 30% ইয়ার অন ইয়ার আমাদের ব্যালেন্স শিট গ্রোথ। আচ্ছা। তো দিস হ্যাজ কালমিনেটেড ইন 23 একটা ভালো একটা রেভিনিউ হয়েছে, ভালো প্রফিট আফটার ট্যাক্স হয়েছে। বাট এটার পেছনে আসল কারণ যে আমাদের গ্রাহকের সংখ্যা এবং আমাদের ব্যালেন্স শিট, লোন আর ডিপোজিটের প্রবৃদ্ধি 30%-রও বেশি। যেখানে আপনি খেয়াল করবেন যে অ্যাভারেজ মার্কেটে ব্যাংকিং সেক্টরে 10-এর নিচে প্রবৃদ্ধি। তো সেই তুলনায় মার্কেটের তুলনায় দ্বিগুণ 3 গুণ যে আমাদের ব্যালেন্স শিট গ্রো করছে। গ্রাহকের সংখ্যা গত বছর প্রায় 3,60,000-এর বেশি নতুন গ্রাহক এসেছে ব্র্যাক ব্যাংকে। Revenue and profits are a natural consequence of this large number of new customers and the strong growth in deposits and loans. এর থেকেই রেভিনিউ আসে, এখান থেকেই আপনার প্রফিট আফটার ট্যাক্স আসে। আমাদের ফোকাস থাকে নতুন গ্রাহক, ভালো গ্রাহক আনবো, আবার এক্সিস্টিং গ্রাহকদেরকেও সুন্দর করে সার্ভিস করব এবং তাতে ব্যালেন্স শিটটা বাড়বে। এটাই হচ্ছে ব্র্যাক ব্যাংকের ফোকাস। অ্যান্ড অ্যাজ আই কিপ অন এমফাসাইজিং, profits, revenue and profits are a natural consequence of that kind of customer growth. Right. স্যার, এই যেটা বলছিলেন যে ডিপোজিট অ্যান্ড লোন বোথ আপনাদের 30%-এর উপরে গ্রোথ আছে, যেখানে ইন্ডাস্ট্রির এভারেজ লেস দ্যান 10%। সো বাংলাদেশে কিন্তু এই যে ব্যাংকে তো আমরা দেখেছি যে অনেক ব্যাংকে ডিপোজিট উইথড্রয়ালের একটা প্রেশার বিভিন্ন কারণে, অনেক ব্যাংকে এনপিএলও ভেরি হাই। সো সেখানে আপনাদের যে আউটস্ট্যান্ডিং আপনার এই যে কি কারণে আপনার কাছে মনে হয় যে ব্র্যাক ব্যাংকের প্রতি যে মানুষের আস্থাটা, এটার কারণটা? ঠিক বলেছেন। আমি এই ব্যাংকে আজ 8 বছর আছি। তো 8 বছর ধরে আমরা চেষ্টা করছি প্রতি বছর ব্যাংকটাকে একটু গুছিয়ে
অর্গানাইজ করে সুন্দর করে কাজ করার জন্য, এবং ধাপে ধাপে আমরা বিভিন্ন দিকে ব্যাংককে আমরা অনেক শক্তিশালী করেছি। আমাদের ব্যাংকের অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার এখন ইজ ভেরি স্ট্রং। অবকাঠামো বলতে কি বুঝাই আমি? সবচেয়ে প্রথমে হচ্ছে পিপল। We have a very strong team of people, not only management, strong group of say 400-500 managers, but a large committed workforce of around 8,000 employees also, 8,000 plus. তো সবাই মিলে যেভাবে কাজ করে এবং যেই কমিটমেন্ট নিয়ে, যে লয়্যালটি নিয়ে কাজ করে, the way they are also supervised is very integral to why we do well. এক নম্বর। কিন্তু এটা হয়তো এক নম্বর বলবো না, এটা হয়তো 2 নম্বরে বলবো। 1 নম্বরে আসে আমাদের ব্যাংকের ওভারঅল গভর্নেন্স, আমাদের যেই কমপ্লায়েন্স বা নিয়মানুবর্তিতা, আমাদের যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, এবং সর্বশেষে আমাদের ব্যাংকের যেই মূল্যবোধ, ব্র্যাক থেকে আমাদের প্যারেন্ট কোম্পানি থেকে যেই মূল্যবোধটা পাই এবং যেই মূল্যবোধ দিয়ে সারা প্রতিষ্ঠানটা চালিত হয়, এর কারণে কিন্তু আমাদের লোকজন, পাবলিক, আর কাস্টমার্স, আর রেগুলেটরস, দ্য মিডিয়া, সকলে কিন্তু ব্র্যাক ব্যাংকের উপর আস্থা রাখতে পারে। আপনি দেখেন আমাদের যে প্রাতিষ্ঠানিক সুশাসন ব্র্যাক ব্যাংকের, এটা আমার মনে হয় মার্কেটে 1 নম্বর। কেউ এটা নিয়ে কোনো রকম সন্দেহ করতে পারেই না। এবং এটার কারণ হচ্ছে অনেকগুলো। একটা বড় কারণ হচ্ছে যে আমাদের বোর্ড, আওয়ার বোর্ড ইজ স্মল, 3টে মাত্র নমিনেটেড ডিরেক্টর, 7 জন বা 8 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, 3 নমিনেটেড ডিরেক্টর ফ্রম ব্র্যাক। ব্র্যাক প্রায় 46% ওন করে ব্র্যাক ব্যাংকে। সো তারপরে আবার প্রায় 36-37% ওন করে নর্থ আমেরিকান, ইউরোপিয়ান ইনভেস্টাররা। তা আপনি দেখবেন এইখানেই প্রায় 80% এই ব্যাংকের ইনস্টিটিউশনালি ওন্ড। অনলি রিটেল ওনারশিপ 4-5%। ইভেন লোকালি আরও 10-12% আপনার ইনস্টিটিউশনাল ওনারশিপ আছে। এর ফলে and the way our board manages is very different from other banks. যেই ইন্ডিপেন্ডেন্স নিয়ে আমাদেরকে কাজ করতে দেয়, যেই ফ্রিডম দেয় আমাদেরকে, এটার কারণে আমি এবং আমার টিম আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। এটা আমি মনে করি বাংলাদেশে আর কোনো ব্যাংকে নেই। এই যে আপনি দেখেন বিভিন্ন ব্যাংকে চেয়ারম্যান এবং ডিরেক্টররা ইন্টারফিয়ার করে ইন ব্যাংকিং অপারেশনস, ইন রিক্রুটমেন্ট অফ পিপল, এই জিনিসগুলো কিন্তু আমাদের ব্যাংকে নেই। কাকে লোন দেব, কাকে দেব না, এই সমস্তর মধ্যে দে ডোন্ট গেট ইনভলভ। আমাদের বোর্ড ইজ আ স্ট্রং বোর্ড, highly professional board. A number of them are PhDs, a number of them actually live abroad, but work তারা অনলাইন আমাদের বোর্ড মিটিংগুলো অ্যাটেন্ড করেন। They only want the bank to become bigger and better and to work within a platform, a framework of governance, of values. এটা ব্র্যাকের একটা বড় আপনার ফোকাস। এবং আমাদের ফোকাসটা খেয়াল রাখবেন, শুধু যে ব্যবসা করা না, একই সাথে আপনার আমাদের উই হ্যাভ আ ভেরি স্ট্রং ডেভেলপমেন্ট লেন্স অ্যাজ ওয়েল। কাজেই এই যে ব্র্যাক ব্যাংকে 53% of our total customer assets are focused in SME. Right. হ্যাঁ, এটা তো বাংলাদেশে কোনো ব্যাংকে নেই দেখবেন। And that is the beauty of BRAC Bank. 50% assets in SME, 53%, 32-33% corporate wholesale banking, and about 16-17% retail. আবার যখন ডিপোজিট দেখেন ঠিক উল্টে যায়, রিটেল হচ্ছে 51%, কর্পোরেট 30%, আর এসএমই হচ্ছে 16-17%। এই যে মিক্স, এই ডাইভার্সিটি allows us to be able to work these different segments together এবং মার্কেটে সবার জন্য সুন্দর সেবা, সুন্দর প্রোডাক্ট সার্ভিস আমরা দিতে পারি। আমাদের ফোকাসটা ওই বড় বড় গ্রাহকের উপরে শুধু, যেটা 99% ব্যাংকের বাংলাদেশে, সেটা না কিন্তু। রাইট, এখানে স্যার আসছিলাম যে এই যে এসএমই যে আপনারা এই সেক্টরে এই যে 53% আপনাদের লোন পোর্টফোলিওর, এটা স্যার অনেক ব্যাংক তো আমরা দেখি যে এসএমইদের আসলে লোনই দিতে চায় না। তারা বলে যে এখানে অনেক বেশি সুপারভিশন, কস্ট বেশি, সব কিছু মিলে। সো এখানে স্যার ব্র্যাক ব্যাংক কিভাবে আসলে এটা সফলভাবে করছে? এটা আজ
গত 8-10 বছরে we have absolutely specialized and become expert in this business. বিশেষ করে আমরা শুরু করেছি তো 22-23 বছর আগে 2001 থেকে, but I would suggest in the last 5 to 7 years we have become really good at doing this business, better than we were in the past. আমাদের NPL a small business is less than 2.5%, যেখানে মার্কেট ইজ ওয়েল ওভার ডাবল ফিগার্স। হ্যাঁ, খরচ অনেক বেশি, কেননা আপনার অনেক রিলেশনশিপ ম্যানেজার লাগে, ক্রেডিট ম্যানেজার লাগে, যারা গ্রাহকের কাছে রেগুলার যাবে, রেগুলার ফিডব্যাক নেবে, গ্রাহকের কাছে গিয়ে অনেক সময় তার কিস্তিটা পর্যন্ত নিয়ে এসে ব্যাংকে জমা দিতে হয়, কেন গ্রাহকের সময় নেই তার দোকান ছেড়ে আসার জন্য। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, ব্র্যাক ব্যাংকে প্রায় 20,000 কোটি টাকার স্মল লোন আছে, যেখানে অ্যাভারেজ টিকিট সাইজ ইজ লেস দেন 20 লাখ টাকা। হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ ছোট ছোট গ্রাহক, আমরা দেখেছি যে ওদের চাহিদা আমরা মিটাতে পারি। কি করতে হবে মিটাতে গেলে, কি চাহিদা, এটা আমরা বুঝে গেছি। সো উই নো দেম, উই আন্ডারস্ট্যান্ড দেম অ্যান্ড উই অপারেট থ্রু আউট দ্য কান্ট্রি। আমরা এজেন্ট ব্যাংকিং লঞ্চ করেছি 2019-এর শেষের দিকে, অনেক পরে আমাদের অনেক আগে অন্যরা করেছে, কিন্তু এই 4-5 বছরের মধ্যে সাজ্জাদ সাহেব আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, শতকরা 65% বাংলাদেশের টোটাল লোনস ফ্রম এজেন্ট ব্যাংকিং আর ডান থ্রু ব্র্যাক ব্যাংক লোন এই 4 বছরের মধ্যেই। সো আপনি দেখেন দ্য ওয়ে উই ডু বিজনেস, দ্য ক্লায়েন্টস হু উই ডু বিজনেস উইথ আর ডিফারেন্ট। আমরা কি বড় কর্পোরেটের সাথে ব্যবসা করি না? অবশ্যই করি। আমরা কি রিটেল বা ইন্ডিভিজুয়াল কাস্টমার সাথে করি না? সেখানে করি, কিন্তু সব কিছুর একটা মিশ্রণ আছে ব্র্যাক ব্যাংকে। অ্যান্ড দ্য ফোকাস অন এসএমই, আপনি ভাববেন যে কেন এই ব্যবসা করলাম, এত ঝুঁকিপূর্ণ এই ব্যবসা। আমি যখন ব্র্যাক ব্যাংকে 2015-তে জয়েন করি, আমি আমাদের ফাউন্ডার চেয়ারপারসন স্যার ফাজলে হাসান আবেদকে জিজ্ঞেস করেছিলাম। স্যার আমাকে বলেছিলেন তখন যে দেখো, আমরা এই ব্যাংকটা শুরুই করেছি 2001-এ এই এসএমইকে প্রাধান্য দেওয়ার জন্য। আমার ইচ্ছা যে এই দেশে এসএমইটাকে আমরা এস্টাবলিশ করে ফেলি। কোনো ব্যাংক এসএমই করতে চায় না। আমি তখন 2001 সালে একটা ব্যাংক চালু করি, যেই ব্যাংক উইল ফোকাস অন এসএমই অ্যান্ড প্রুভ টু দ্য বাংলাদেশ ব্যাংকিং সেক্টর যে হ্যাঁ, এসএমই সুন্দর করে গ্রাহকদেরকে যেমন ভালো সার্ভিস দেওয়া যেতে পারে, আমাদের সমাজে যেভাবে একটা বড় রকম ভ্যালু অ্যাড করা যাবে, একই সাথে এটা প্রফিটেবল ব্যাংকিংও করা যাবে। এবং আজকে উই আর সো প্রাউড দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ বিন এবল টু ডু। অন্য সবাই ভয় পায় এই এসএমই ব্যাংকিং করতে, কিন্তু আমরা তো করছি এবং অত্যন্ত সফলভাবে করছেন। রাইট স্যার, রাইট। বিকাশ তো আপনাদের ব্র্যাক ব্যাংক একটা মেজরিটি শেয়ার হোল্ডার বিকাশে। এই যে আপনাদের যে 2023-এ যে প্রফিট, এখানে আসলে কি বিকাশের কি কোনো? অবশ্যই বিকাশের একটা বড় অবদান আছে। প্রায় বিকাশ আমার যত খেয়াল আছে প্রায় ক্লোজ টু 100 crore টাকা প্রফিট করেছিল। তার একটা অংশ ব্র্যাক ব্যাংকে আসে, পুরোটা না সেখান থেকে। কিন্তু বিকাশ খুব বড় প্রফিট করেছে এবং আস্তে আস্তে তাদের ব্যবসা বহুদিন পরে is now becoming more and more profitable. এবছর আশা করি আমরা আবার তারা 100 crore টাকার বেশি প্রফিট করতে পারবে। ব্র্যাক ব্যাংক একলা 730 কোটি টাকা প্রফিট করেছিল, আমরা বলি যে সোলো ব্র্যাক ব্যাংক। আর বাকি আমাদের সাবসিডিয়ারিগুলো থেকে আমরা বাকি যেই 828 মাইনাস 730 রাফলি 100 crores লাভ লোকসান মিলে হয়েছে। আমাদের কিছু ছোট ছোট প্রতিষ্ঠান আছে ক্যাপিটাল মার্কেটসে, একটা স্মল রেমিটেন্স হাউস আছে বার্মিংহামে, ইউনাইটেড কিংডমে, Breksajan, and of course the largest is Bikash. এবং it's very gratifying to see that Bikash has now moved into profitability as well, and we expect that momentum to continue. So you can see the Brak Bank family is quite large. অনেক এখানে প্রতিষ্ঠান আছে এবং আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি। রাইট স্যার, এই যে এসএমইর কথা বলছিলেন আপনি, সো অনেক সময় বলা হয় যে এসএমইতে আপনার ইন্টারেস্ট রেটটা হাই, যেহেতু সুপারভিশন কস্ট হাই থাকে, যেটা ব্যাংকের থেকে বলা হয়। তো আপনাদের এই যে
নেট ইন্টারেস্ট ইনকাম, আপনাদের যে টোটাল যে প্রফিটটা নেট, এখানে নেট ইন্টারেস্ট ইনকামের ইয়েটা কেমন পার্সেন্ট? আমি আসলে যদি আমরা তুলনা করি উইথ কর্পোরেট ব্যাংকিং এবং রিটেল ব্যাংকিং, এসএমইর প্রফিটেবিলিটি অতটা না। আচ্ছা, এটা সত্যি। এসএমইর প্রফিটেবিলিটি আস্তে আস্তে বাড়ছে প্রতি বছরে। এখানে ওই যে প্রসেস ইজ ভেরি ম্যানুয়াল, কমপ্লিকেটেড, সময় লাগে, অনেক লোকজন লাগে, সো অপারেটিং কস্টস আর ভেরি হাই। এটাকে আমরা কিভাবে বছরকে বছর ইমপ্রুভ করছি? প্রযুক্তি ব্যবহার করে। আমরা ইনশাল্লাহ বাই দ্য এন্ড অফ দিস ইয়ার আমাদের এন্টায়ার লোন প্ল্যাটফর্ম ফর এসএমই উইল বি অটোমেটেড। আগামীতে ইনশাল্লাহ আমরা 2025-এ মনে করি আমার রিলেশনশিপ অফিসাররা আপনার সাজ্জাদ সাহেবের কাছে একটা ট্যাবলেট নিয়ে আসবে, বলবে স্যার কী টাইপ লোন লাগবে, কি লাগবে না লাগবে। আপনি অ্যাপ্লিকেশন করবেন, ট্যাবলেটের মধ্যেই একটা আঙ্গুলের চাপ দিয়ে দেবেন, বায়োমেট্রিক চাপ, এবং এটা সিস্টেমে অটোমেটিকলি প্রসেস করে আমাদের যে সমস্ত ক্রেডিট স্কোর কার্ড যে প্যারামিটার্সগুলো আছে এইগুলো অ্যাপ্লাই করে আপনাকে কিছুক্ষণের মধ্যে একটা ইয়েস নো আনসার দিয়ে দেবে। আপনি আবার আঙ্গুল দিয়ে চাপ দেবেন, ইয়েস আই অ্যাকসেপ্ট, ফাইন, লোন উইল বি প্রসেসড, ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে ইয়োর অ্যাকাউন্ট উইল বি ক্রেডিটেড। তো এই যে প্রযুক্তিগুলো ব্যবহার করা আমরা আরম্ভ করেছি, দিস উইল সিগনিফিকেন্টলি ইমপ্রুভ দ্য অপারেটিং কস্ট প্রোফাইল অফ দ্য এসএমই বিজনেস। Right now, the SME business is very large, but it makes less money than, say, the corporate banking or the retail banking. Okay, but SME to portfolio is very big. এবং এটাকে আরো প্রফিটেবিলিটি ইমপ্রুভ করার জন্য অনেকগুলো ভিন্ন ভিন্ন কাজ করছি। একটা যেটা বললাম প্রযুক্তি, আরেকটা আমরা এসএমই ডিপোজিট গ্রোথটা অনেক বাড়াতে চেষ্টা করছি, এটা খুব সাকসেসফুল হয়েছে এই বছর। আর একই সাথে আবার আমরা এটাকে বলি ক্রস সেলিং করা, অর্থাৎ এসএমই গ্রাহকের কাছে ক্রেডিট কার্ড বিক্রি করা, পার্সোনাল লোন বিক্রি করা, হোম লোন বিক্রি করা, তাদেরকে আমাদের যে ডিজিটাল সার্ভিসেস আছে এইগুলো অফার করা, এইগুলি ক্রস সেলিংগুলো আমরা আরম্ভ করেছি। দিস হ্যাজ বিন ভেরি সাকসেসফুল ইন 24। আমি মনে করি যে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার এই এসএমই সেগমেন্টের প্রফিটেবিলিটি সিগনিফিকেন্টলি এনহ্যান্স হবে। রাইট স্যার, ব্র্যাক ব্যাংকের এনপিএল কত 2023 সাল শেষে দাঁড়িয়েছে? আপনি দেখেছেন ইট ইজ ওয়েল ওভারঅল ইট ইজ বিলো 3%। বিলো 3%, যেখানে ইন্ডাস্ট্রি তো অফিসিয়ালি ক্লোজ টু 10% আমরা যেটা জানি লাস্ট বাংলাদেশ ব্যাংকের রিপোর্টেও। তো এই যে আপনাদের লেস দেন 3% এবং এসএমই ফোকাসড একটা ব্যাংক, তো এটা কি করে সম্ভব যে আপনারা এত কম এনপিএল আপনাদের? এটা প্রথমে হচ্ছে ইট ইজ বেটার ম্যানেজমেন্ট। ইট ইজ বেটার ম্যানেজমেন্ট। আমি কাকে লোন দেব, কিভাবে লোন দেব, কিভাবে তার চাহিদাটা কিভাবে অ্যাসেস করব, আমার রিকোয়ারমেন্টটা কিভাবে টেলার করব টু স্যুট হিজ নিডস, এর উপর অনেক কিছু নির্ভর করে। এবং তার পরবর্তীতে ফলো আপ, কালেকশন, রিকভারি প্রসেসটাও অনেক স্ট্রং হতে হয়। আমাদের অ্যাভারেজে কালেকশন ইজ ক্লোজ টু 30% অফ অ্যানুয়াল ডিসবার্সমেন্ট, অর্থাৎ রিকভারি ইজ ভেরি ভেরি স্ট্রং। আমাদের রাইট অফ থেকে রিকভারি ইজ অলমোস্ট 28-29%, সো দ্যাট ইজ অলসো ভেরি স্ট্রং। আমরা উই স্পেন্ড আ লট অফ টাইম ইন প্ল্যানিং, কী লোন দেব, কাকে লোন দেব, কিভাবে লোনটা দেব, কি টাইপের লোন দেব, সে কেমন গ্রাহক, তার কি চাহিদা, এগুলো সব কিছু বুঝে, এবং প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আর এক একটা প্রোডাক্টও আলাদা। ক্রেডিট কার্ড একরকম, পার্সোনাল লোন একরকম, কার লোন একরকম, হোম লোন একরকম। এসএমইতে তার যে বিভিন্ন রকম গ্রাহক আছে, কেউ আছে ধরেন মুদির দোকান, কেউ ফুলের ব্যবসা করে, কেউ গরুর মাংসর কষায়ের ব্যবসা, কারোর এগ্রিকালচারের ব্যবসা, কারোর লাইট ইঞ্জিনিয়ারিং ব্যবসা। এক একটা ইন্ডাস্ট্রি এক এক রকম। আপনার টেক্সটাইল আছে, কাপড়ের দোকান আছে, সবার জন্য তো এক না। আপনাকে আপনার যে প্রোডাক্টগুলো, লোন প্রোডাক্টগুলো, আপনি ইউ মাস্ট টেইলার দেম টু স্যুট ইচ অফ দিজ সেগমেন্টস। কারুর লাগবে লোন 3 বছর, কারুর 2 বছরের, কারুর 6 মাসের, কারুর 5 বছরের। কারুর লোনে প্রথমে মনিটরিয়াম দিতে হবে 3 মাস, কারুর 6 মাস, কারুর কোনো মনিটরিয়ামই লাগবে না, আবার কারুর একবারে বুলেট পেমেন্ট করতে হবে, 2 বছর পরে একবারেই তার লোনটা হয়তো সে ফেরত দেবে। এটা আপনাকে গ্রাহকের রিকোয়ারমেন্ট বুঝে তাকে
লোনগুলো দিতে হবে, আর অ্যাসেসমেন্টটা খুব স্ট্রং করতে হবে। এটা তো স্বাভাবিক, রাইট স্যার। অনেক সময় আমরা দেখেছি যে বাংলাদেশের ব্যাংকগুলো যেটা করে সেটা হচ্ছে যে আসলে ফিক্সড একটা মর্টগেজ অ্যাসেট, সেটা ল্যান্ড বা ফ্ল্যাট এই ধরনের, তো এগুলো মর্টগেজের এগেনস্টে লোন দিতে পছন্দ করে বলে মনে হয় বাংলাদেশ ব্যাংক। আমি যদি ব্যাংকগুলোর আসলে ট্রেন্ড দেখি যে আপনি 70% হচ্ছে এই যে এরকম মর্টগেজ, ফ্ল্যাট অর ল্যান্ড কাইন্ড অফ থিংস। তো যেটা হচ্ছে যে ভালো ব্যাংক, আমরা জানি বাইরের ব্যাংকগুলো লোন কিন্তু দেওয়া হয় আসলে ক্যাশ ফ্লো বা ইনকামের উপর, অ্যাবসলিউটলি ইন্ডিভিজুয়াল। সো ব্র্যাক ব্যাংক এখানে কি করে? আপনি ঠিক বলেছেন। আমি আপনাকে বলি, আপনাকে যে আমি বললাম যে 20,000 কোটি টাকার বেশি স্মল বিজনেস লোন আছে ব্র্যাক ব্যাংকে, ছোট 20 লক্ষ টাকার নিচে, প্রায় বেশিরভাগই কোল্যাটারাল ফ্রি। চিন্তা করেন সেটা কেন এত ভালো পারফরমেন্স। বরং ওখানে একটা ছোট্ট কোল্যাটারাল লোন আছে, যাদের কাছ থেকে কোল্যাটারাল নেওয়া হয়, ওই পোর্শনটা কিন্তু ইজ নট অ্যাজ ওয়েল পারফর্মিং অ্যাজ দি কোল্যাটারাল ফ্রি পার্ট। এটা কারণ কি জানেন? When you lend money to anybody, you look at what you look at. You look at the person's ability to repay and his willingness to repay. তার ক্যাশ ফ্লো কি এবং তার উইলিংনেস আছে, তার ক্যারেক্টার কি, সে যে রিপে করবে, এই দুটো জিনিস দেখেই আপনি তাকে লোন দেবেন। কোল্যাটারালটা পরে আসে। If collateral comes in and influences your decision making, you will make a mistake. Right. বুঝতে পেরেছেন? সো এই যে আমরা কোল্যাটারাল ফ্রি প্রায় 20,000 কোটি টাকা লোন দিচ্ছি, কি হচ্ছে? এখানে কিছুই নেই, একটু কাগজে একটু সই করা, কিন্তু সুন্দর করে তারা লোন ফেরত দিচ্ছে। আর আমরা তো জানি আমাদের দেশে যেটা সব সময় হয়, এই ছোট গ্রাহকরা তারা লোন ফেরত দিতেই তারা চায়। উইলফুল ডিফল্টার তার মধ্যে খুব কম। উইলফুল ডিফল্টার হয় বড় বড় লোন যারা নেয়, তাদের মধ্যে উইলফুল ডিফল্টার। উইলফুল ডিফল্টার পাবেন আপনি ধানমন্ডি, গুলশান, উত্তরা, এই সমস্ত জায়গায় থাকে। আর আমাদের স্মল বিজনেস যারা গ্রাহক, তারা উইলফুল ডিফল্টার কোনোদিনই হয় না। তারা they are always interested to repay loans. They want to do more business. They want support from the bank. We try to give them that support. And Allah Rahmate, they repay on time. Follow up করতে হয় স্বাভাবিক, এবং কোনো ক্ষেত্রে তাদের হয়তো কোনো বাহ্যিক বা এনভায়রনমেন্টাল কারণে টাকা ফেরত দিতে কোনো অসুবিধা হতে পারে, কারো দোকান পুড়ে গেল, কোনো ফ্লাড হলো বা কিছু হলো, বা এনভায়রনমেন্টাল কোনো একটা অন্যান্য কোনো ঝামেলা হলো, সেটা স্বাভাবিক, যে কোনো ব্যবসায় হতে পারে। কিন্তু উইলফুলি তারা ডিফল্ট করে না, খুব কম সংখ্যক করে। এটা একটা ক্যারেক্টার, তাদের ক্যারেক্টারটা ইজ ভেরি ডিফারেন্ট। আমাদের বড় বড় গ্রাহক যারা লেখাপড়া জানা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসে, তারাই ডিফল্ট করে, এবং তারা বেশিরভাগই হচ্ছে উইলফুল। আচ্ছা, স্যার, এই যে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বেশ কিছু তারা স্টেপস নিয়েছে। একটা এই যে উইলফুল ডিফল্টার, এটা আইডেন্টিফাই করা, এবং ব্যাংকগুলোকে বলেছে যে কি কি করতে হবে। আরও কিছু উদ্যোগ তারা, ওবিইউ, এটা আইন করা হয়েছে। তারপরে হচ্ছে আপনার এই যে আরএফসিডি অ্যাকাউন্ট, বিভিন্ন অনেক কিছু করেছে। বিশেষ করে তারা অনেক রকম নতুন রিফর্ম বা সংস্কার উদ্যোগ নিয়েছে। আমি মনে করি এটা ইজ অ্যাডমিরেবল, এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে তারা যে এই ইলেকশনের পরে এই যে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন বলে যে একটা এনফোর্সমেন্ট এবং মনিটরিং ফ্রেমওয়ার্ক চালু করেছে, এটা সত্যি এখানে সাধুবাদ জানানোর মতো একটা উদ্যোগ। এটা খুবই ভালো। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমি মনে করি আমাদের ব্যাংকিং সেক্টরে আস্তে আস্তে করে অনেক ডিসিপ্লিন আসবে। এবং আমরা শুনছি যে ইভেন লোন ক্লাসিফিকেশনের ব্যাপারেও তার ওনাদের প্ল্যান আছে। আমরা যে গোয়িং ফরওয়ার্ড আমরা আন্তর্জাতিক যে সমস্ত নিয়ম কানুন আছে সেটার সাথে খাপ খাইয়ে অ্যালাইন করে আমাদের লোন ক্লাসিফিকেশন বাংলাদেশে চালু হবে। এটা খুবই জরুরি, খুবই জরুরি। 2018 বা 19 সাল থেকে এই বাংলাদেশে আমরা আন্তর্জাতিক লোন ক্লাসিফিকেশন যে পলিসিগুলো, সেখান থেকে সরে গিয়ে একটা খুব রিল্যাক্সড লোন ক্লাসিফিকেশন পলিসি করছি, যার মাধ্যমে আমাদের
ব্যবসায়ী মহলে যে লোন ফেরত দিতে হবে এই কথাটা যেন ওনারা সকলে ভুলেই গেছেন। মনে করছেন একবার ব্যাংক থেকে লোন নিলে আর কোনোদিন এটা ফেরত দিতে হবে না, শুধু রিশেডিউলই করতে থাকবো আর ডিলেই করতে থাকবো। এখন ব্যাংকের উপরে চাপ আসবে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস মেনটেন করা, ইন্টারন্যাশনাল ব্যাড ডেট প্রভিশনিং স্ট্যান্ডার্ডসগুলো ইমপ্লিমেন্ট করা হলে আমি মনে করি a lot of discipline will come in, and of course the prompt corrective action যে একটা বড় রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এটা আমি অবশ্যই সাধুবাদ জানাই। আমি মনে করি যে এটা একটা খুব ভালো উদ্যোগ আমাদের বাংলাদেশ ব্যাংকের। রাইট স্যার, এই যে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, এটা বলাতে একটু মনে পড়লো স্যার যে এই যে মার্জারের বিষয়টা, এটা এখন বেশ আলোচিত বিষয়। সো 10টা উইক ব্যাংক বাংলাদেশ ব্যাংক আইডেন্টিফাই করেছিল 2022 সালে, তো সেটার বেসিসে এই মার্জারের উদ্যোগগুলো বাংলাদেশ ব্যাংক নিয়েছে। সো সোফার যেটা ঘটেছে, 5টা ব্যাংক উইক ব্যাংকের সাথে 5টা অন্য ব্যাংকের, আমি স্ট্রং বলবো না সবাইকে, তাদের সঙ্গে মার্জারের একটা ঘোষণা এসেছে। তো এটা নিয়ে স্যার আপনার ওভারঅল, আপনি টপ ব্যাংকের সিইও হিসেবে আপনার অবজারভেশন কি? দেখুন, প্রথমে এই যে মার্জার অ্যাকুইজিশন অ্যান্ড মার্জার, এটা ব্যাংকিং সেক্টর কোয়াইট কমন, আমাদের দেশের জন্য না, আমাদের জন্য বাইরে এগুলো ভেরি কমন, ইটস ভেরি ভেরি কমন, এবং দিস ইজ পার্ট অফ বিজনেস স্ট্র্যাটেজি। আমি মনে করি যে বাংলাদেশে এখন ওনারা যে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কটা চালু করেছে, দিস ইজ পজিটিভ। গোয়িং ফরওয়ার্ড এখন এই যে ইনঅর্গ্যানিক গ্রোথ, অর্থাৎ ব্যাংককে অ্যাকোয়ার করে বড় হওয়া, এইটা আস্তে আস্তে করে চালু হবে। Now there is a framework for banks to actively think, আমার মতো ব্যাংকে, যে আমরা কি একটা অন্য ব্যাংকে অ্যাকোয়ার করবো কিনা, বা আরেকটা ব্যাংকের সাথে মার্জ হয়ে বা অ্যামালগামেশন করবো কিনা। দ্য কনসেপ্ট ইজ রাইট। আমাদের দেশের ব্যাংকাররা, অর্থনীতিবিদরা, আমাদের লিগাল ফ্রেমওয়ার্ক শুড নাও স্টার্ট গেটিং প্ল্যানিং টু ওয়ার্ক ইন দিস ম্যানার গোয়িং ফরওয়ার্ড। নতুন কনসেপ্ট, সময় লাগবে, কিভাবে জিনিসটা হবে সবাই একটু আতঙ্কিত, কিন্তু এটা হওয়া দরকার। আর আমরা সকলেই বুঝি যে আজকে 2024-এ আমাদের দেশের এবং ইন্টারন্যাশনাল যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এখানে এই সাইজের অর্থনীতিতে 60টা 61টা ব্যাংক থাকা সম্ভবপর না। দিস ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। কাজেই ওই প্রম্পট কারেক্টিভ অ্যাকশন পিসিএর মাধ্যমে কিন্তু এখন বোঝা যাবে কোন সব ব্যাংক জানে তার কি করতে হবে, বা সে যদি ডাউনগ্রেডেড হয়, ওই যে গ্রিন 1 2 3 4 ক্যাটেগরি থেকে আস্তে আস্তে ডাউনগ্রেডেড হতে থাকে, কি করতে হবে তাকে আপগ্রেড করার জন্য, এবং কোন কোন এরিয়ায় সেন্ট্রাল ব্যাংক তাকে স্পেশালি ফোকাস করছে, তার ডেট প্রভিশনিং, তার লিকুইডিটি রেশিও, তার ক্যাপিটাল রেশিওস এটসেট্রা এটসেট্রা, তার প্রফিটেবিলিটি, এগুলো প্রত্যেকটায় এখন কড়া নজর পড়বে। সো ব্যাংকস হ্যাভ বিন ফরওয়ার্ড। এর আগেও এগুলো হয়তো ছিল একটু অগোছালোভাবে, এখন সব গুছিয়ে এনে একটা মাস্টার সার্কুলারের মাধ্যমে তারা চালু করেছেন। কাজে এখন কোনো ব্যাংকার বলতে বা ব্যাংক বলতে পারবে না, না আমরা জানি না কি করতে হবে বা কি প্রয়োজন বা কি এখন দে অল নো যে 1 বছরের মধ্যে আমাকে ঘর গুছাতে হবে এবং আমার ফাইন্যান্সিয়াল যে সমস্ত ইন্ডিকেটরগুলো আছে এগুলো ইমপ্রুভ করতে হবে, না হলে আস্তে আস্তে কি হবে আমার ব্যাংকের 1 2 3 4 তারপরে কি দেখছে যে উই আর ওয়েল হেড অফ দিস। এগুলো আমাদের জন্য প্রযোজ্য না এই সেন্সে যে আমাদের পারফরমেন্স, আমাদের indicators are far superior to what is required in PCA. রাইট, বাট অবশ্যই আমরা কোয়ার্টারলি দেখব, রিপোর্টও করব এবং আমাদের বোর্ডও চেক করবে যে হ্যাঁ আমরা কোথায় আছি, কোথায় মিনিমাম রিকোয়ারমেন্ট, হ্যাঁ এগুলো কন্টিনিউয়াসলি মনিটর করা হবে। স্যার, যেটা হচ্ছে যে আপনার ব্যাংকের একটা হেলথ ইন্ডেক্স আমরা দেখেছি কয়েক মাস আগে, সো সেখানে ব্র্যাক ব্যাংকের প্রবাবলি ইয়েলো ছিল। আমি এই ব্যাপারে একটু বলি। প্রথমত আমি মনে করি দিস ইজ এ কেস অফ হোয়াট আই উড কল ইয়েলো জার্নালিজম। আচ্ছা, অলরাইট, আপনারা বাংলাদেশ ব্যাংক থেকে শুনেছেন ওনারা ইন্টারনালি যে কাজটা করেছিল ইজ এ ভেরি সিনারিও অ্যানালিসিস, এবং কাজটা কমপ্লিটটাও হয়নি অ্যানালিসিসটা।
অর্থাৎ একটা ব্যাংকের এই প্রেশার দিলে এখানে কি হবে, ওই প্রেশার দিলে কি হবে, লিকুইডিটিতে এইটা হয়ে গেল, ধরেন টপ 10 আপনার গ্রাহক যদি ব্যাড ডেট হয়ে যায় কি হবে, এইগুলোকে আমরা বলি স্ট্রেস অ্যানালিসিস বিভিন্ন রকম। হ্যাঁ, ওই কাজটাও কিন্তু ওনারা কমপ্লিটও করেন নাই, অথচ ওটা কোথা থেকে কেউ একটা ছবি তুলে ওইটা আপনার খবর কাগজে দিয়ে দিয়েছে। আই থট দ্যাট ওয়াজ ভেরি পুয়ার জার্নালিজম। ওকে, আপনি চিন্তা করেন ওই যে ওইখানে যেটুকু ইনিশিয়াল অ্যানালিসিসের রেড গ্রিন ইয়েলো লেখা ছিল, যারা গ্রিন ছিল আর যারা ইয়েলো ছিল, আপনার মতে কি এটা কি গুড ক্লাসিফিকেশন? যে কেউ বুঝবে যে দিস ইজ নট এ প্রপার অ্যানালিসিস অ্যান্ড নট এ ওয়েল রিটেন ডকুমেন্ট। হ্যাঁ, সো এরকম হাফ বেকড কোনো কাজ, এটাকে বাংলাদেশ ব্যাংক থেকে গিয়ে নিয়ে এসে এটাকে খবরের কাগজে ছাপানো, আমি মনে করি এটি ইরেসপন্সিবল। বাংলাদেশ ব্যাংক কিন্তু তার পরবর্তী তাই বলে হয়েছে, কেন দ্যাট সেন্ট সাচ রং সিগন্যাল। সেখানে তো স্যার বাংলাদেশ ব্যাংকেরই সেটা তারা সিক্রেট রাখবে। আপনি ক্যামেলস ট্রেডিং, এটা কিন্তু অনেক সময় সাংবাদিকরা, রিপোর্টাররা জানে যে এটা নিয়ে আসলে রিপোর্ট করা যাবে না, এটা কিন্তু করে না। আপনি এই ইন্ডেক্সটা নিয়ে কাজ করেছেন, এরকম একজনের সঙ্গে কথা বলেছি আমি সেন্ট্রাল ব্যাংকের, তারা বলেছে যে এটা হচ্ছে যে আপনার 6 মাস ধরে গত 3টা কোয়ার্টার, প্রবাবলি 6 মাস, তো সেই পারফরমেন্সের উপরে সেই ইন্ডেক্সটা করেছে, এবং এটা হয়তো আপনার পরের 6 মাসে দেখা যাবে যে ব্র্যাক ইয়েলো থেকে গ্রিনে চলে আসবে বা সিটি ইয়েলো থেকে গ্রিনে চলে আসবে। না, এটা তো পিছনের স্বাভাবিক, গত বছরের জন্য সব স্বাভাবিক। গত বছরে ক্যামেলস ইজ দ্য রাইট অ্যাসেসমেন্ট, ক্যামেলস ইজ ডিফারেন্ট। আর ওইটা আপনি যেটা হোয়াট ইউ আর রেফারিং টু ইজ এ ভেরি স্মল সেপারেট অ্যানালিসিস বাই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট। ক্যামেলস অন্য জিনিস, ক্যামেলস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। ক্যামেলস দেখে আপনি বুঝবেন যে কোন ব্যাংকের স্বাস্থ্য কিরকম। এটা একটা কম্প্রিহেন্সিভ, ওয়েল অডিটেড এবং ওয়েল রিসার্চড একটা ইন্ডিকেটর, এবং গ্লোবালি এটা অ্যাকসেপ্টেড। দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এখন ক্যামেলস কেন বাংলাদেশ ব্যাংক, কিন্তু এরপর ক্যামেলসের পরে কি স্যার এই যে ব্যাংকের হেলথ ইন্ডেক্সটা, এটা কি দরকার? একেবারেই না, এই জন্যই তো আমি কথাটা আপনাকে বললাম। আপনারা তো খেয়াল করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র কি বলেছেন, উনি নিজেও বলেছেন যে দিস ইজ নট রেলেভেন্ট, দিস ইজ নট রেলেভেন্ট। আপনারা যদি দেখতে চান আপনি ক্যামেলস দেখবেন, দেখতে চান আপনি ব্যাংকের ক্রেডিট রেটিং দেখবেন, লোকাল ক্রেডিট রেটিং, ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং দেখতে চান, ব্যাংকের অ্যানুয়াল রেজাল্টসটা দেখবেন। These will give you a better sense of what the bank is all about. Yes. But ওরকম একটা আইসোলেটেড অর্ধেক কমপ্লিটেড কাজ নিয়ে এসে এটা মার্কেটে ছেড়ে দেওয়া, এটা কিন্তু গ্রাহকদেরকে সম্পূর্ণ ভুল ধারণা দেয়। এটা করা উচিত না আমি মনে করি। রাইট স্যার, আমরা আলোচনার একটু শেষের দিকেই বলবো। তো ব্যাংক তো আসলে বাংলাদেশের ইকোনমি, আমি পার্সোনালি অনেক সময় বলি যে এটা আসলে ব্যাংক ড্রিভেন, মানে সবকিছু লোনের জন্য তো ব্যাংক, এটা কোনো অল্টারনেটিভ আমাদের ওই রকমের সোর্স নেই যেটা ক্যাপিটাল মার্কেটে যায় না বাংলাদেশের বড় বড় কোম্পানি। সবচেয়ে বড় উইকনেস আমাদের, আপনি ঠিকই ধরেছেন সাজ্জাদ সাহেব, যে কোনো দেশে যাবেন আপনি দেখবেন দ্য ব্যাংকিং সেক্টর অ্যান্ড দ্য ক্যাপিটাল মার্কেট সেক্টর ওয়ার্ক টুগেদার। এটা কারণ কি, দ্য ব্যাংকস আর ডিলিং উইথ শর্ট টার্ম, সবকিছু শর্ট টার্ম, ডিপোজিট শর্ট টার্ম, সো লোনস শুড বি শর্ট টার্ম, ওয়ার্কিং ক্যাপিটাল 1 বছর 2 বছর, খুব বেশি হলে 3 বছর। আপনি 5, 7, 8 বছরের লেন্ডিং বা কোনো ট্রানজাকশন এইগুলো তো আসতে হবে অবশ্যই ক্যাপিটাল মার্কেট থেকে। কিন্তু দুঃখজনক যে আমাদের ক্যাপিটাল মার্কেট আজ 30-40 বছর ধরে খুবই পুয়ার, এটা ডেভেলপ করেনি। সরকার অনেক চেষ্টা করছে, আমি জানি যে নতুন উনি সেকেন্ড টার্মে আসলেন আমাদের চেয়ারম্যান বিসেকের, উনিও অনেক চেষ্টা করছেন এটাকে আরও বড় করা, আরও পোক্ত করা, আরও শক্তিশালী করা, কিন্তু অনেক বাকি আছে, অনেক যাত্রা, অনেক দূর তাদেরকে যেতে হবে। দে মাস্ট প্লে দেয়ার পার্ট ইফ দ্য এন্টায়ার ফাইন্যান্সিয়াল সেক্টর is to be strong and support the whole economy. এবং শুধু তারা না, আরেকটা উইং আছে ভুললে চলবে না, হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সও কিন্তু বাংলাদেশে ভেরি ভেরি উইক। এটাকেও আগামীতে আরো বড় করে শক্তিশালী করে একটা সেক্টরটাকে তৈরি করতে হবে। রাইট, আপনি ঠিকই বলেছেন। তো স্যার, বাংলাদেশের
অর্থনীতিকে কিভাবে দেখছেন? অনেকে বলছে যে এটা 2000 স্পেশালি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে 2022-এর ফেব্রুয়ারি, তো 22-23 গেল, সো চ্যালেঞ্জেস। 24 অলরেডি একটা কোয়ার্টার শেষ হয়ে গেছে, 4 মাস অলমোস্ট। তো বাংলাদেশের অর্থনীতিটা কেমন দেখছেন বর্তমানে আপনি? প্রথমে আমি অর্থনীতিবিদ না, আই এম জাস্ট কমার্শিয়াল ব্যাংকার। যেটা বলছিলাম যে আপনারা তো সব সেক্টরে ফাইন্যান্স করেন। দেখুন আমরা কি মনে করি, দেখুন এই যে আমাদের গ্রোথ এত 30% গত 3 বছর ধরে, অন্যদের হয়তো অনেক কম, মার্কেটে কম, আমরা 30% গ্রোথ করছি কিভাবে? তার মানে সুযোগ আছে, ভালো গ্রাহক আছে, ভালো ব্যবসা আছে। হ্যাঁ, আমাদের দেশের বেশিরভাগটা কিন্তু আনব্যাংকড। A very small percentage of our adult population is banked. There is opportunity. Even now. Yes, বাংলাদেশ কারেন্টলি গত 1.5-2 বছর ধরে ইউক্রেন ওয়ারের পর থেকে একটা, আমরা যেভাবে সুন্দরভাবে কোভিড থেকে বেরিয়েছিলাম, তারপর থেকে একটা সার্বিক, আমি বলবো একটা ম্যাক্রো ইকোনমিক চাপের মধ্যে এসেছি, যেটা গত 7 থেকে 10 বছরের মধ্যে হয়নি আমাদের দেশে। এখন এটাকে সুন্দর করে মোকাবেলা করতে হবে। আস্তে আস্তে কিন্তু সেটা থেকে অনেকটা বেরিয়ে আসছি। আজকে যদি ফরেন কারেন্সি ক্রাইসিসটা দেখেন, অনেকটা কিন্তু স্টেবিলাইজ হয়েছে। আগামীতে আই থিঙ্ক দিট উইল বিকাম বেটার। সো অ্যাট দ্য হার্ট অফ ইউর কোয়েশ্চেন, ইজ দেয়ার ফান্ডামেন্টালি, is Bangladesh strong? Is the economy, does the economy have potential? The answer to that question is yes. Absolutely, unequivocally, Bangladesh has enormous potential. Our fundamentals are right, are good, are strong. আমরা yes, টেম্পোরারি একটা ঝামেলার মধ্যে চলছে। আমার মনে হয় যদি আরেকটু সমন্বয় হতো আমাদের বিভিন্ন সরকারি দপ্তর, ডিভিশন, মিনিস্ট্রির মধ্যে, এটাকে এই চ্যালেঞ্জটাকে আরও সুন্দরভাবে ম্যানেজ করা যেত। বাট উই আর গ্র্যাজুয়ালি কামিং আউট অফ ইট। এটার পিছনে ভুলবেন না যে আমাদের ফান্ডামেন্টালস যখন দেখি, our agriculture is very strong, very powerful, is getting better every day. Despite all the challenges, এত ছোট দেশে আপনি দেখেন এগ্রিকালচার বলেন, প্রডিউস বলেন, ফিশ, গবাদি পশু, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে টপে আছি, একদম টপ 10-15 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে। এত ছোট দেশে এত বড় পপুলেশনকে যে আমরা খাদ্য দিতে পারি, আই থিঙ্ক দিস ইজ আ ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্ট বাই বাংলাদেশ। এটা ভোলা যাবে না। একদিকে সেটা আছে, অন্যদিকে আমাদের একটা বিরাট কিন্তু রেমিটেন্স ব্যবসা আছে, যে প্রতি বছর $20 বিলিয়ন রেমিটেন্স আসে বাংলাদেশে। আমরা মনে করি অ্যাকচুয়ালি এটাকে আরও অনেক বাড়ানো যেতে পারে, দ্বিগুণ করা যেতে পারে, যদি সুন্দর মতো আমরা কাজ করতে পারি, প্রযুক্তি আরও ভালোভাবে ব্যবহার করতে পারি, আমাদের বাইরের যে বাংলাদেশি ডায়াসপোরা আছে তাদের দিকে যদি আরও ফোকাস করে বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন, প্রোডাক্ট চালু করতে পারি, আমরা মনে করি এটা আরও অনেক বড় করা যাবে। এবং সরকারের, বাংলাদেশ ব্যাংকের, আমাদের ব্যাংকিং সেক্টরেও এই খাতে কিন্তু বিভিন্ন নতুন উদ্যোগ আছে। আপনি দেখবেন, আমি মনে করি এ বছরের শেষের মধ্যে, আপনি যে একটু আগে ইউ অ্যালুডেড টু দ্য নিউ OBU অ্যাক্ট, এর মাধ্যমে কিন্তু অনেক কিছু আরও হবে, আসবে, এবং আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আরও পজিটিভস দেখব। আবার সবশেষে আমাদের দেশের মানুষ কিন্তু যেমন রেজিলিয়েন্ট তেমন কর্মঠ। আমি মনে করি যে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আছে দেশের, ইউথ যা আছে, এইটাকে ঠিক মতো হারনেস করলে আমাদের প্রবৃদ্ধি আবার আগের মতো 7-8-এ চলে যাবে, এটার কোনো সন্দেহ নেই। এবং একই সাথে সরকার যে বিভিন্ন গত কয়েক বছর ধরে যে অবকাঠামোতে যেরকম ইনভেস্টমেন্ট করেছেন, বিনিয়োগগুলো করেছেন, এ থেকেও কিন্তু আপনি অনেক নতুন বিজনেস প্রসপেরিটি দেখবেন। I think the future is bright for Bangladesh. We are going through temporary challenges. Yes, sometimes it appears there is a lack of coordination amongst the different development agencies or ministries, but it is gradually coming together, and the future for us is bright. আমরা ব্র্যাক ব্যাংক আপনাকে বলি, আমরা মনে করি 5 বছরের মধ্যে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর ব্যাংক হবে। আর এই যে 30% প্রবৃদ্ধি আগামী 5 বছর ধরে আমরা করতে পারবো মিনিমাম, আমরা এই চিন্তা করি। ওকে স্যার, আপনি একটু বলেছেন ফরেন এক্সচেঞ্জ সিচুয়েশন,
আরেকটু যদি বলেন যে এই যে 1.5 বছরের মতো আমাদের যে একটা আপনার ভোলাটিলিটি বা টু বি স্পেসিফিক ধরেন যে ডলারের একটা ক্রাইসিস, ইম্পোর্ট রেস্ট্রিকশন, সো এটা সিচুয়েশনগুলো কি ইমপ্রুভ করছে? অনেকটা ইমপ্রুভ করে গেছে। আমি আপনাকে বলি, মার্কেটে কিন্তু ডলার রেট হ্যাজ ড্রপড সিগনিফিকেন্টলি। মার্কেটে ডলার আছে, আপনি এখন বলতে পারেন 60টা ব্যাংকের ডলার আছে, হ্যাঁ হয়তো সব ব্যাংকে নেই, কেননা আমাদের ইন্টারব্যাংক যে মার্কেটটা ছিল, মার্কেটটা ইনঅপারেটিভ হয়ে গিয়েছিল 2022-এর জুন জুলাই থেকে। আস্তে আস্তে দ্যাট ইজ অলসো ওপেনিং আপ অ্যান্ড বিকামিং অপারেটিভ, যাতে ছোট ছোট ব্যাংকরাও ডলার মার্কেট গিয়ে কিনতে পারে, বেচতে পারে। আমি মনে করি যে এই যে ক্রলিং পেগ, এই যে নতুন যে প্রাইসিং মেকানিজম বাংলাদেশ ব্যাংক চালু করবে কয়েক মাসের মধ্যে, এইটা আবার উইল সিগনিফিকেন্টলি ইমপ্রুভ দ্য ওভারঅল ইন্টারব্যাংক মার্কেট। এবং লেট মি টেল ইউ, কয়েকটি ইন্ডিকেটর যদি আপনি দেখেন, 6 মাস আগে আপনি যদি আমাদের করেসপন্ডেন্ট ব্যাংকদেরকে জিজ্ঞেস করতেন কি অবস্থা, তারা সকলে হা হা করছিল, কেননা বহু ব্যাংকের আউটস্ট্যান্ডিং ছিল, রিপেমেন্ট ঠিক মতো দিতে পারছিল না। এখন কিন্তু দ্যাট ইজ নট দ্য কেস, এভরিবডি ইজ রিপেইং অন ডট। কাজেই দের ইজ নো মেজর ইস্যু উইথ ফরেন কারেন্সি। এই যে ইম্পোর্ট কমে গেছে, ইম্পোর্ট কমে যাওয়ার আরেকটা কারণ কিন্তু ভুলবেন না যে আমাদের মূল্যস্ফীতি, এবং দ্যাট হ্যাজ রিজাল্টেড ইন কনজিউমার ডিমান্ড বিং সাবডিউড। কাজে আমাদের কর্পোরেটরা দেখছে যে আগের মতো যেভাবে ইম্পোর্ট করতো ওই ভলিউমে ইম্পোর্ট এখন করা যাবে না, কেননা উই ডু নট হ্যাভ কাস্টমার্স টু সেল টু। So they are a bit careful in managing their importation. I think that's a good thing. That is not negative. এবং আস্তে আস্তে করে the country is coming out of this foreign exchange crisis. Many banks, I tell you, have a lot of dollars now. এখন ডলারের কোনো ওরকম কোনো অসুবিধা নেই। ওকে, ফাইন। সো আসার কথা স্যার, শেষ কোশ্চেন। অনেক সময় অনেকেই বলে থাকে দেশের সেরা ব্যাংক ব্র্যাক ব্যাংক, কেন বলা হয়? আমি আপনার সাথে একমত। এটা প্রথম কারণটা হচ্ছে ওই যে বললাম, আমাদের যে প্রাতিষ্ঠানিক সুশাসন, কর্পোরেট গভর্নেন্স, ব্যাংকের যে ট্রান্সপারেন্সি, ব্যাংকের যে কমপ্লায়েন্স, এটা অনেক স্ট্রং। এবং এর সাথে when you add that development lens, এই যে এই নৈতিকতা বা ভ্যালিউজ অফ দ্য ব্যাংক, আপনি খেয়াল করবেন দ্য ব্যাংক ব্যালেন্সেস বিটুইন প্রফিটেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। উই আর ওয়ান অফ দ্য টপ মোস্ট সাস্টেনেবল ব্যাংকস ইন দ্য কান্ট্রি। এবং সাস্টেনেবিলিটি কিন্তু আই এম নট রেফারিং টু জাস্ট বিং এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, আই এম রেফারিং টু things like focusing on small businesses, focusing on women, focusing on environmentally friendly financing, focusing on what we call socially responsible financing. That is what BRAC Bank is all about. Eta grahokra boje. We are a big bank becoming bigger. We are growing stronger. We are a very well-managed bank, and our values, our morals, our standards are the highest in the market. এবং আমাদের যে বিজনেস প্ল্যাটফর্মটা বা মডেলটা আপনি দেখেন, এসএমই, রিটেল, কর্পোরেট, এই যে সংমিশ্রণটা, এই যে দিস মিক্স, দিস ডাইভার্সিটি, এটা বাংলাদেশে কোনো ব্যাংকের নেই। যাদের আছে কিছুটুক এসএমই করে, কিছুটুক রিটেল করে, এটা 95% কর্পোরেট। দ্যাট ইজ নট দ্য কেস উইথ ব্র্যাক ব্যাংক। কাজে কোনো এক জায়গায় একটু বেশি চাপ পড়লে, স্ট্রেস হলে, আমরা অন্য দিক থেকে কিন্তু উই ক্যান রিকভার। আবার একসাথে 3 সেগমেন্ট যখন সুন্দর করে কাজ করে, তখন ওই গ্রাহকের জন্য সব রকম সেবা আমরা দিতে পারি, সেটাও কিন্তু একটা বড় লাভ আমাদের। লেট মি গিভ ইউ এন এক্সাম্পল। আমরা ধরেন একটা বড় কর্পোরেটের সাথে ব্যবসা করতে গেলাম, সেই কর্পোরেটকে আমরা ফাইন্যান্স করলাম, আমরা সাথে সাথে সেই কর্পোরেটের সমস্ত তাদের যে লোকবল, তাদেরকে বিভিন্ন এমপ্লয়ি ব্যাংকিং সার্ভিসেস অফার করি। একই সাথে সেই কর্পোরেটের যদি ডিস্ট্রিবিউশন বা সাপ্লাই চেইনে অনেক ছোট ছোট বিজনেসেস থাকে, বা এসএমই গ্রাহক থাকে, বা এসএমই ব্যবসায়ী পার্টনার থাকে, তাদেরকেও কিন্তু আমরা ফাইন্যান্স করতে পারি, সার্ভিস দিতে পারি। এই যে দেখেন 3 সেগমেন্ট মিলে, কর্পোরেট, রিটেল
এসএমই একসাথে একটা কর্পোরেশন বা এন্টিটিকে আমরা আমব্রেলা সার্ভিস দিতে পারি। দিস ইজ ওয়াই দ্য ব্যাংক অলসো, দ্য মডেল ইজ সো স্ট্রং অ্যান্ড ইজ সো রেজিলিয়েন্ট। দ্যাট ইজ ওয়াই উই ডু নট ইনকার লসেস অফ দ্য কাইন্ড দ্যাট মেনি আদার ব্যাংকস ডু। আর সবশেষে আমি বলবো স্যার ফাজলে হাসান আবেদ এবং ব্র্যাকের যেই মনোবৃত্তিটা, যেই ভ্যালিউজ, যে নৈতিকতা, এটা কিন্তু আমাদের ব্যাংকে ছড়িয়ে গেছে বেশ কয়েক বছর ধরে। অল আওয়ার প্রসেসেস, দ্য ওয়ে উই থিঙ্ক, হোয়াট উই ডু ইজ ইন টিউন উইথ দোজ সেম ফিলসফিজ অফ স্যার ফাজলে হাসান আবেদ। মহিলা ক্ষমতায়ন, women's empowerment is such an important part of what BRAC Bank is. তেমনি এই যে মহিলাদেরকে যেমন ফাইন্যান্সিং করি, মহিলা লোকবল বৃদ্ধি করি, তাদেরকে ডেভেলপ করি, সার্বিকভাবে মহিলাদেরকে এম্পাওয়ার করা, ক্ষমতায়নটায় আমাদের ফোকাস খুব স্ট্রং। বুঝতে পেরেছেন? সো এভরিথিং ইজ জাস্ট borrowed from BRAC. We are a part of the BRAC family. এবং the values of Sir Fazle Hasan Abed and BRAC is what we have inculcated into BRAC Bank as well. স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক সময় আপনি দিয়েছেন স্যার। যদি আপনার আর কিছু বলার না থাকে আমরা শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আবার আমন্ত্রণ করার জন্য। আর আপনাদের সকল গ্রাহককে বিলেটেড পহেলা বৈশাখ জানাই। আমি আরেকটা কথা বলি, BRAC Bank is very positive about the Bangladesh economy. আমরা মনে করি এখানে প্রচুর পোটেনশিয়াল আছে, ভবিষ্যৎ আছে, সুযোগ আছে। আপনারা দোয়া করবেন আমাদের ব্যাংক যেন আগামীতে আরও সুন্দর করে আমাদের গ্রাহকদেরকে সেবা দিতে পারি। বিশেষ করে আমরা যাকে বলি আজকালকার দুনিয়ায় এই ডিজিটাল সেবাগুলো। জি, ধন্যবাদ আপনাকে। সো দর্শক, আমরা আলোচনা করলাম ব্র্যাক ব্যাংক এবং আসলে বাংলাদেশের ওভারঅল ইকোনমি নিয়েও আমরা আলোচনা করেছি। ব্র্যাক ব্যাংক আসলে কিভাবে এই যে কঠিন সময়েও ভালো করছে, সো এগুলো দর্শক আমরা আলোচনা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। দর্শক, আমাদের বিশ্লেষণ ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।